আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। দর্শক, আজ 12ই জুলাই 2026, এই মুহূর্তে রাত 7:49। আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে চাইলেই ফিরতে পারবে না হাসিনা, হঠাৎ শক্ত ঘোষণা। আপনাদের প্রশ্ন, মতামত বা অনুভূতি থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনার শেষ পর্যন্ত আপনাদেরকে চাই। তো চলুন আলোচনার ভেতরে প্রবেশ করি। আপনারা নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনা দুদিন আগে রয়টার্সকে একটি ইন্টারভিউ দিয়েছেন। এটি আসলে লিখিত একটি ইন্টারভিউ। এই ইন্টারভিউয়ের মধ্য দিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য প্রকাশিত হয়েছে। শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে আগামী ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরবেন, সশরীরে ফিরে নেতাকর্মীদের নিয়ে আত্মসমর্পণ করবেন। এই ধরনের বড় ঘোষণার পর জুলাই অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন স্টেক হোল্ডাররা নড়ে চড়ে বসেছে। তাদের মধ্যে একটাই প্রশ্ন যে সত্যি কি শেখ হাসিনা দেশে ফিরছেন? এ নিয়ে টকশোগুলোতেও নানা ধরনের উত্তাপ ছড়ানো হচ্ছে। তবে মোটা দাগে এই স্টেটমেন্টকে ঘিরে যে আমরা বিশ্লেষণ পাচ্ছি সেটা হচ্ছে, শেখ হাসিনা যদি ডিসেম্বরে না ফেরেন তাহলে তার রাজনীতি একেবারেই পরিত্যক্ত হয়ে যাবে। কারণ তার কথার আর কোনো গুরুত্ব থাকবে না। তাকে ঘিরে বা তার এই বক্তব্যকে নিয়ে এখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর নেতা কর্মীদের মধ্যে যেই ধরনের উচ্ছ্বাস বা প্রস্তুতি বা নড়াচড়া আমরা দেখতে পাচ্ছি, ডিসেম্বরের এই কথা যদি হাসিনা রাখতে না পারেন তাহলে জানুয়ারি থেকে একেবারে রাজনীতি শেষ হয়ে যাবে। এর আগেও শেখ হাসিনা অনেক ধরনের মন্তব্য করেছেন, যেমন জুলাই আন্দোলন চলার সময়ই তিনি বলেছেন যে হাসিনা পালায় না। তো হাসিনা শেষ পর্যন্ত পালিয়ে গেছেন, এটাই হচ্ছে বাস্তবতা। তো দর্শক, রয়টার্সে তিনি আরো কি বললেন সেই বিষয়ে আমরা কিছু চুম্বক অংশ আপনাদেরকে জানাতে চাই। চলুন সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো দেখুন, তিনি মোটা দাগে বলেছেন যে আগামী ডিসেম্বর মাসেই সশরীরে বাংলাদেশ ফিরবেন এবং আদালতের কাছে আত্মসমর্পণ করবেন। তার স্টেটমেন্ট এরকম যে ওরা আমতেই হবে, আমার দলের নেতা কর্মীদের উপর ভয়াবহ অত্যাচার চলছে, মৃত্যু যদি আসেই তবে আমি চাই সেটি আমার নিজের মাটিতেই আসুক, যেখানে আমার বাবা মায়ের কবর রয়েছে এবং তাদের রক্ত মিশে আছে। আরেকটি মন্তব্য করেছেন শেখ হাসিনা রয়টার্সকে, এটি হচ্ছে যে ওরা আমাকে ফেরাতে চাইছে, কিন্তু আমাকে পাঠানোর প্রয়োজন নেই, আমি নিজেই ফিরে যাব। এই বিষয়ে যদি কোনো বিদেশি সরকারের সঙ্গে আলোচনা করেননি বলেও দাবি করেন তিনি। তারপরে আরেকটি মন্তব্য আমি সামনে আনতে চাই। শেখ হাসিনা বলেছেন যে তার নেতা কর্মীদের নিয়ে একসাথে শাহজালাল আন্তর্জাতিক বিমান, আপনারা জানেন সবাই যে বাংলাদেশের তরফ থেকে ইতোমধ্যে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরাবার বেশ কটি আবেদন করা আছে। সেই আবেদনগুলোতে বলা আছে যে দুদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী হাসিনাকে যেন দিল্লি ফিরিয়ে দেয়। আপনারা জানেন যে ইতোমধ্যে আমরা আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে এই প্রত্যর্পণ আইন অনুযায়ী বা চুক্তি অনুযায়ী ফেরত দিয়েছে। সুতরাং এখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি লিখে বারবার তাগাদা দিচ্ছে দিল্লি যেন হাসিনাকে ফিরিয়ে দেয়। তো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আগেই জানিয়েছিলেন যে শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদনটি সম্পূর্ণ আইনি এবং খবর। কিন্তু সর্বশেষ খবরেরও আরো সর্বশেষ বিষয় হচ্ছে যে শেখ হাসিনা চাইলেই ফিরতে পারবেন না। এটা আজকে বাংলাদেশ সরকারের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের চিফ প্রসিকিউটর স্পষ্টভাবে জানিয়ে দিলেন। রহস্য কি? কেন ফিরতে পারবেন না? যেখানে বাংলাদেশি ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইছে, সেখানে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বললেন যে হাসিনা তো চাইলেই ফিরতে পারবে না, কিছু প্রক্রিয়া মেনটেন করতে হবে, আইনগত
কিছু বিধির মধ্য দিয়ে যেতে হবে। কি বললেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, চলুন সেদিকেও আমরা একটু নজর দেই। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বাংলাদেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। নিঃসন্দেহে এটা একটা বড় ঘটনা। আজকে অপরাধ ট্রাইব্যুনালে আলাপকালে তিনি স্পষ্ট করেন না। চিফ প্রসিকিউটর আরো বলেন যে শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের নিয়ন্ত্রণে নির্বাসনে রয়েছেন। তিনি যদি দেশে ফিরতে চান তবে অবশ্যই বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে পারস্পরিক সমঝোতা ও কূটনৈতিক আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তিনি যখনই দেশের মাটিতে পা রাখবেন তখনই তাকে গ্রেফতার করা হবে এবং সরাসরি কারাগারে পাঠানো হবে। ট্রাইব্যুনালের রায় অনুযায়ী দেশে থাকা সাবেক এই প্রধানমন্ত্রীর সব স্থাবর অস্থাবর সম্পত্তি ইতোমধ্যেই রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে কি নেই এই প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 21-3 ধারার কথা উল্লেখ করে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আর কোনো আপিল হবে না। ইতোমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের যে রায় হয়েছে সেই রায়ের পরে শুধুমাত্র 30 দিন না, বরং আরো অনেক দিন পেরিয়ে গেছে। তো যাই হোক প্রিয় দর্শক, তবে সময়সীমা পার হয়ে যাওয়ার পর দেশে ফিরলে আপিলের সুযোগ পাবে কিনা এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, যদি শেখ হাসিনাকে কোনোভাবে বাংলাদেশে আনা হয় অথবা তাকে বাংলাদেশে পাওয়া যায় তাহলে তো সঙ্গত কারণেই যেহেতু বিরুদ্ধে মৃত্যুদণ্ড হয়েছে প্রথমত জেলে যাবেন, জেলে যাওয়ার পর আপিল করতে পারবেন কি পারবেন সেই বিষয়ে নিশ্চিত হবে। ভবিষ্যতে আইনি সুযোগ তৈরির ইঙ্গিত দিয়ে তিনি বলেন, যদি আপিল করার সুযোগ না থাকে তাহলে সাজা বহাল থাকবে, যদি আপিল করা যায় তাহলে আপিল নিষ্পত্তি সাপেক্ষে যা হয় তাই হবে। বিষয়টি সম্পূর্ণ আপিল বিভাগের সিদ্ধান্তের উপর নির্ভরশীল বলেও জানান প্রসিকিউটর আমিনুল ইসলাম। দর্শক, ট্রাইব্যুনালের চলমান মামলার অগ্রগতি সম্পর্কে চিফ প্রসিকিউটর আরো জানান, 2023 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ড মামলার তদন্ত শেষ হয়েছে। 21 জুলাই সংক্রান্ত প্রতিবেদন হবে। দর্শক, আর বিষয় খুব গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ বলেছেন আগুনের বিরুদ্ধে মানবাধিকার অপরাধের উপাদান পাওয়া গেছে। এটা নিয়ে এখন চূড়ান্ত তদন্ত চলছে প্রসিকিউশন টিমের তরফ থেকে। তদন্ত রিপোর্ট প্রস্তুত হলেই আদালতে উপস্থাপন করা হবে এবং এই মামলার কাজ দ্রুত গতিতে এগিয়ে যাবে। দর্শক দেখুন, 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত নৃশংসতা ও মানবতা বিরোধী অপরাধের প্রধান 10টি মামলার তদন্ত কাজ এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব দ্রুতই এই প্রতিবেদনগুলো আদালতে উপস্থাপন করা হবে। অর্থাৎ শেখ হাসিনার দেশে ফেরা এবং আত্মসমর্পণ উভয় ক্ষেত্রেই আইনি ও কূটনৈতিক জটিলতা রয়েছে এবং দেশে ফেরার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের শীর্ষ এই কর্তা। প্রিয় দর্শক, আপনারা জানেন যে কদিন আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কবর হয়েছে দিল্লিতে। পাশাপাশি এটিও বলেছিলেন যে দল হিসেবে আওয়ামী লীগ এই জুলাই গণ অভ্যুত্থানে কোনো মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত কিনা সেই বিষয়ে বিচার হবে। সেই বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর বিচার কাজ সম্পন্ন হবে। আদালত এই বিষয়ে যে রায় দেবে সেটি আসলে জাতি মেনে নেবে। তার মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যদি জুলাই অভ্যুত্থানের সময় দলগতভাবে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করার কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে শাস্তি হবে এবং এই দলটি স্থায়ীভাবে নিষিদ্ধ হবে। পাশাপাশি এই দলের সকল প্রকার সম্পদ স্থাবর অস্থাবর যা আছে বাজেয়াপ্ত হবে। আরো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিধিবিধান অনুযায়ী অনেকগুলো শাস্তির মুখোমুখি হতে হবে দল হিসেবে আওয়ামী লীগকে।
এর একদিন পরেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হলো যে আওয়ামী লীগের বিরুদ্ধেও তদন্ত চলছে। আর আপডেট তথ্য হচ্ছে যে এই প্রাথমিক তদন্তে অপরাধ সংগঠনের তথ্য প্রমাণ পেয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, এমনটি আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম থেকে জানানো হচ্ছে। এখন দেখুন, মোটা দাগে আমরা কি দেখছি যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্য, এরপর আইনমন্ত্রী আসাদুজ্জামানের এই সংক্রান্ত বক্তব্য, পাশাপাশি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম যা বললেন, তার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে দল হিসেবে আওয়ামী লীগ বিচারের মুখোমুখি হচ্ছে। দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনা সরাসরি এয়ারপোর্টে নেমে আত্মসমর্পণ করতে পারবেন কিনা, এই যে পুরো প্রক্রিয়াটি, এটার কোনো অনুমোদন বাংলাদেশ সরকার দেবে কি দেবে না তা সম্পূর্ণভাবে আদালতের উপর নির্ভর করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যে বিবৃতি দিলেন, যে আজকে ব্রিফিং করে তথ্যগুলো দিলেন, সেই তথ্যগুলো মোতাবেক কিন্তু আমরা সেটিই দেখতে পাচ্ছি। তো দর্শক, আমরা আদালত বা রাজনীতির বাইরের কথা যদি বলি, তাহলে দেখব যে গণ অভ্যুত্থানের পর থেকে আজকে পর্যন্ত শেখ হাসিনা অডিও ভয়েস অনেক দিয়েছেন, অনেক জায়গায় অডিও ইন্টারভিউ দিয়েছেন, তার দলের নেতাকর্মীর সঙ্গে অডিও জুমে বৈঠক করেছেন, কিন্তু তিনি সশরীরে মানে ভিডিওতে হাজির হননি। অনেকে প্রশ্ন তুলেছেন যে তিনি ভিডিওতে যে হাজির হচ্ছেন না, এটাই তার অপরাধ সংগঠনের একটা নৈতিক প্রমাণ উপস্থাপন করছে, কারণ তিনি নৈতিকভাবে এতটাই পর্যদস্ত অবস্থায় আছেন, যেহেতু এত বড় একটা গণহত্যা সংগঠনের সঙ্গে তিনি নির্দেশদাতা হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়েছেন। সে কারণেই অপরাধ বোধ থেকে প্রচ্ছন্নভাবেই তিনি লাইভে ভিডিওতে আসছেন না। তো এখন দেখুন, আমরা যদি শেখ হাসিনার দিল্লিতে অবস্থান বা ভারতে অবস্থানকে পর্যালোচনা করি, তাহলে কি দেখব যে 2024 সালের 5 আগস্টের পর থেকে এই সময় পর্যন্ত প্রথমত তিনি ভিডিওতে আসেননি, দ্বিতীয়ত তিনি কোনো বিদেশ সফর করতে পারেননি, চতুর্থত হচ্ছে তাকে ভারত সরকার একটা কঠোর নিয়ন্ত্রণের মধ্যেই রেখেছে বলেই আমাদের কাছে মনে হচ্ছে। তবে তিনি ফোনে বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন মিটিং এ অংশ নিচ্ছেন, ফোন মিটিং এ, জুম মিটিং এ, সেগুলোতে তার চেহারা না দেখালেও তিনি ভয়েস দিয়ে নানা ধরনের মন্তব্য করছেন। এইসব মন্তব্য আবার বাংলাদেশের জনগণ, বিশেষ করে গণ অভ্যুত্থানের পক্ষের মানুষজনকে নানা সময়ে ক্ষুব্ধ করছে, হাসির পাত্রে পরিণত করছে শেখ হাসিনাকে। আবার কখনো কখনো এগুলো নিয়ে নানা ধরনের ট্রল হচ্ছে সোশ্যাল মিডিয়া। কিন্তু এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মুহূর্তে তার দেশে ফেরা একটা বড় ধরনের প্রশ্ন সাপেক্ষ বিষয়। তিনি রয়টার্সকে ইন্টারভিউ দিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতিকে শেষ পর্যন্ত রাখতে পারবেন? যদিও তার কথার যদি আমরা বিশ্লেষণ করি, বিভিন্ন সময়ে তিনি যে মন্তব্য করেছেন, তিনি যেমন 86 সালে বলেছিলেন যে নির্বাচনে অংশ নেবেন না, নিয়েছেন। আবার আমরা দেখতে পাচ্ছি যে তিনি এটাও বলেছিলেন যে 65 বছরের পর আর রাজনীতি করবেন না, তিনি রাজনীতি করেছেন। এরপর তিনি বারবার বলেছেন যে কখনোই পালাবেন না, দেশ ছেড়ে যাবেন না, তিনি পালিয়ে গেছেন। এখন তিনি বললেন যে দেশে ফিরবেন। এখন এই দেশে তিনি ফিরবেন কি ফিরবেন না, নাকি কেবলমাত্র দলের নেতাকর্মীদের চাঙ্গা হবার জন্য এটা বললেন, এগুলোও কিন্তু আসলে পর্যালোচনার বিষয়, প্রিয় দর্শক। তবে আমরা যদি মোটা দাগে বিশ্লেষণ করি, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং তার পুরো পরিবারের কেউই কিন্তু বাংলাদেশে নেই। শুধুমাত্র ব্যক্তি হিসেবে তারা যায়নি, বরং ফ্যামিলির স্ত্রী, কন্যা, পুত্র, আরো অন্যান্য আত্মীয় স্বজন নিয়ে পালিয়ে গেছেন। তো এটা একটা বড় ধরনের বিষয়। দেখুন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের যেদিন রায় হয়, সেদিন কিন্তু ঢাকার রাজপথে একটা মিছিল করার জন্য কাউকে দেখা যায়নি। তো সবকিছু বিবেচনায় আগামী দিনে শেখ হাসিনার বাংলাদেশে অবস্থান কি হবে, সেটা আসলে যেমন ইতিহাস প্রথমত নির্ধারণ করে দিয়েছে, আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই সরকারের উদ্যোগ এবং প্রক্রিয়া। তবে কেউ কেউ সন্দেহ পোষণ করছেন যে ভেতরে ভেতরে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির একটা সমঝোতা হচ্ছে কিনা। কিছুদিন আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছিলেন যে শেখ হাসিনার ক্ষেত্রে আমরা ইনসাফ করব। এই ইনসাফ শব্দটাকে ঘিরে আবার কেউ কেউ বিতর্ক তৈরি করতে চান। তারা বলছেন যে আসলে শেখ হাসিনাকে গণহত্যা থেকে দায় মুক্তি দেয়া হচ্ছে কিনা ইনসাফ শব্দের মধ্য দিয়ে। তবে আমি মনে করি ইনসাফ মানে হচ্ছে ন্যায্যতা। আপনি যতটুকু অপরাধ করেছেন ততটুকুই শাস্তি হবে। আপনার বিরুদ্ধে যদি প্রমাণ পাওয়া যায় আপনি গণহত্যার নির্দেশ দিয়েছেন, তাহলে সর্বোচ্চ শাস্তি হবে। প্রমাণ পাওয়া না গেলে আপনি মুক্ত হবেন।
তো প্রিয় দর্শক, বাংলাদেশের মানুষ কি চায় দেখুন, জাতিসংঘের তদন্ত রিপোর্টে কি এসেছে। ১,৫০০-এর মতো মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তো ৩০,০০০-এর উপরের মতো মানুষ পঙ্গু অবস্থায় রয়েছে, এখনো হাসপাতালে চিকিৎসাধীন। কেউ কেউ কাতরাচ্ছেন, কেউ কেউ পঙ্গু অবস্থায় দিনাতিপাত করছেন। ভয়াবহ পরিস্থিতি। তো এই ঘটনার নির্মোহ পর্যালোচনা অবশ্যই হওয়া উচিত। তবে আজকে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম যে বিবৃতি দিলেন, যে ব্রিফিং করে তথ্যগুলো দিলেন, তার মধ্য দিয়ে এটা নিশ্চিত হওয়া যাচ্ছে যে সরকার শেখ হাসিনাকে খুব সহজে এবং চাইলেই বাংলাদেশে ঢুকতে দেবে না। সেক্ষেত্রে অবশ্যই তাকে যদি ফিরে আসতে হয়, ভারত সরকারের তরফ থেকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী যে যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়া মেনটেন করেই ভারত সরকারকে বাংলাদেশে পাঠাতে হবে শেখ হাসিনাকে। এটা নিয়ে তর্ক বিতর্ক চলতেই থাকবে। চলুক, আমরা যুক্তিপূর্ণ তথ্যপূর্ণ আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, আপনারা লিখতে পারেন যে ধরনের মতেরই অনুসারী হন না কেন, শেখ হাসিনার ফিরে আসা নিয়ে আপনারা কমেন্ট বক্সে লিখুন। হ্যাঁ, তবে একটি সতর্কতাও আপনাদেরকে দিয়ে রাখি যে ইতোমধ্যে আবার সরকারের তরফ থেকে, মানে তথ্য অধিদপ্তর থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে শেখ হাসিনার কোনো বিবৃতি, কোনো বক্তব্য, তার কোনো সংবাদ প্রচার করা যাবে না গণমাধ্যমে। দর্শক, ভালো থাকবেন। আজকে পর্যন্তই। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।